হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি পদ্মনাভ মন্দির, কোভালাম সি ব্রিজ, এইসব দেখিয়েছি। যদি না দেখে থাকো আই লিঙ্কে দিয়ে দেবো, দেখে নিও। এবং কন্যাকুমারী স্টেশন থেকে রাত্রিতে ট্রেনে আমরা কন্যাকুমারী থেকে রামেশ্বরম আসি, সেই জার্নির আমি ভিডিও করিনি, সেই জন্য দিতে পারলাম না। তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট এই রামেশ্বরমে আসতে চাও তাহলে কলকাতা থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে রামেশ্বরম আসতে পারো। আমরা মান্ডাপম স্টেশনে নামি এবং একটি গাড়ি ধরে চলে আসি রামেশ্বরম মন্দিরের সামনে। একটি হোটেল নিই, হোটেলটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। হোটেল নেওয়ার পর আমরা স্নান করে বেরোবো সাইট সিন আজকে করব। আগামীকাল ভোরবেলা আমরা মন্দিরে ঠাকুর দর্শন করব, সেই ভিডিওটা পরের পর্বে আসবে। এই ভিডিওই তোমরা দেখতে পাবে। রামেশ্বরম আসলে রামেশ্বরম মন্দির ছাড়া আর কি তোমরা দেখতে পাবে সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। দেখছো রামেশ্বরমের সাইট সিন করছি। প্রথম এসে এখানে রামচন্দ্র পাদুকা রয়েছে, সেটাই আমি দেখতে যাবো। সেই মন্দিরে রয়েছে এখন আপাতত। এখন চলো, এখানে টুংসুতে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম সাইট সিন শুরু হয়ে গেল আমাদের। এসেই প্রথম সাইট সিন করছি। আবার বললাম আজকে দর্শন করবো না, আগামীকাল দর্শন করবো, ভোরবেলা ভোর দর্শন করব। দেখো কী সব বিক্রি হচ্ছে, পরপর ফুচকা সব বিক্রি হচ্ছে। আর সামনে চলো এগোই, কি আছে দেখা যাক। দেখো এখানে প্রচুর ডাব বিক্রি হচ্ছে, কিন্তু ডাবের দাম কিন্তু খুব একটা কম নয়, মোটামুটি 50-60 এরকম নিচ্ছে। এখন আমি চলে এসেছি রামং পাদং মন্দিরে। এখানে রয়েছে রামচন্দ্রের পায়ের চিহ্ন। কথিত আছে রামচন্দ্র যখন লঙ্কায় যাচ্ছিলেন সেই সময় এই পাহাড়ের ওপর একদিন বিশ্রাম করেন এবং পরের দিন ধনুষ্কুটির দিকে যান। এই পাহাড়টার নাম হলো গন্ধমাদন। রামের চরণ পাদুকা রয়েছে এখানে, দেখে আসলাম, প্রণাম করে আসলাম। আর এইখানে এই মন্দির থেকে চারিদিকে একটা ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। দেখো এই ভিউটা দেখো, অসাধারণ ভিউ লাগছে। এরকম মন্দির, এই যে ভিউটা দেখো। আর এই যে তোমাদের দেখালাম সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি ওই দূরে সমুদ্র, ওই দূরে সমুদ্র। এখন আমি চলে এসেছি লক্ষণম তীর্থমে। এই মন্দিরের পাশেই রয়েছে লক্ষ্মণ কুণ্ড। এই মন্দিরে কিন্তু একটা বড় করিডোর রয়েছে, করিডোর পেরিয়েই মূল মন্দিরে যেতে হয়। শিবলিঙ্গটা নাকি লক্ষণ প্রতিষ্ঠা করেছিলেন। এইবার চলে এসেছি পঞ্চমুখানি হনুমান মন্দিরে। আমি এমন এক জায়গায় রয়েছি দাঁড়িয়ে যেখানে বিখ্যাত একজনের বাড়ি। এখানে জন্মগ্রহণ করেছিলেন, এখানেই বড় হয়ে ওঠা তার। আমাদের ভারতের রাষ্ট্রপতি শুধু ছিল না, তিনি শুধু ভারতের রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন রসায়ন বিজ্ঞানী। মানে পরমাণু বা ক্ষেপণাস্ত্র বিকাশে তার অবদান কিন্তু অনেক। তার আমলে কিন্তু আমাদের সামরিক শক্তি অনেক উন্নত হয়েছিল। জনক দেখতে পাচ্ছ, এইটা হলো প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং পরমাণু বিজ্ঞানী আব্দুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, তার বাড়ি এইটা। আব্দুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, তেনার বাড়ি এইটা। এখানেই তিনি বড় হয়ে উঠেছিলেন। এটাই হলো তার পৈতৃক বাড়ি। এই রাষ্ট্রপতি বাড়ির মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। একতলায় আছে ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, প্রচুর পেন্টিং, যে পোশাক পরে তিনি বিমান চালিয়েছিলেন সেই পোশাক, এগুলো রয়েছে। আর সেকেন্ড তলায় রয়েছে বিভিন্ন সুভিনিয়ার রয়েছে, ওখান থেকে তোমরা ওইসব কিনে নিতে পারো। এখন যেখান থেকে যাচ্ছি তার দুদিকেই সমুদ্র, মাঝখান থেকে রাস্তা, একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকেও বঙ্গোপসাগর। এখানে কিন্তু দুদিকেই বঙ্গোপসাগর। আর একটু পরে যেখান থেকে যাব সেখানে একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর তোমরা দেখতে পাবে। ধনুষ্কুটি যাওয়ার আগে ঠিক বাঁ দিকে বেঁকে গেল একটা মন্দির আছে, কি মন্দির দেখি। মন্দিরের গর্ভগৃহের ভিডিও করা অ্যালাউ নেই,
সেই জন্য ভিডিও করতে পারছি না। আর এই মন্দিরের মধ্যে রয়েছে রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, হনুমানজি এবং বিভীষণের মূর্তি। এই মন্দির প্রায় 800 বছরের অধিক পুরনো। যখন 1964 সালে ধনুষকুটিতে একটা সাইক্লোন এসেছিল তখনও কিন্তু এই মন্দিরের কিছু ক্ষতি হয়নি। এখনও এই মন্দির বর্তমান। এখানে নাকি যুদ্ধে যাওয়ার আগে রামচন্দ্র বিভীষণের রাজ্যাভিষেক করেছিলেন। দেখো এখন ঘুরছি আমি রামেশ্বরমে সাইট সিন করছি। এখানে আছে বানর সেনা যে পাথর দিয়ে লঙ্কা পর্যন্ত ব্রিজ নির্মাণ করেছিল, ভাসমান সেই পাথর এখানে রয়েছে। এই জায়গায় ঢুকবার জন্য 20 টাকার টিকিট আছে পার পার্সন। দেখছো এটা নাকি মন্দির তৈরি করেছিল এই বালি দিয়ে, সেই বালিটা রয়েছে দেখতে পাচ্ছ। সেই পাথর, এই সেই পাথর। চলো 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 लो इनके जिल जय श्री राम। देखिए एक बार अंदर तो हाथ दे, देखिए ठीक लगेगा ना, देखा जाए। चलो देखना धीरे। चलो ये उठो। हाय আমিও ভেতরে গিয়ে পাথর হাতে নিয়ে দেখলাম, ভারী আছে কিন্তু জলের ডুবছে না। पानी में হ্যাঁ দেখছো আমি যাচ্ছি ধনুষকুটিতে। ডান দিকে দেখতে পাচ্ছ ভারত মহাসাগর আর এদিকে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে না আপাতত। ও দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। আর ঢেউটা দেখা যাচ্ছে, দেখো ঢেউগুলো দেখো, এদিকে কি ঢেউ আর এদিকে আপাতত শান্ত দেখা যাচ্ছে। সামনে দেখছো লাইট হাউস। এই লাইট হাউসে তোমরা ওপরে উঠতে পারবে। আর এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। আর এখানে এত গরম বলার মতন নেই। ডিসেম্বর মাসে এত গরম মানে তোমরা চিন্তাই করতে পারবে না এখানে না আসলে। ধনুষকুটিতে যাচ্ছি, তার আগে দুপুরে লাঞ্চ করে নেবো মনে করছি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মাছ ভাজা হচ্ছে, একদম মাছ ভাজা হচ্ছে আর তার সঙ্গে ভাত। ये क्या है? वेलमेन टेस्ट अच्छा। क्या कितना कितना करके? 600 हैं? 600 ओ सब करके? ये कटा नहीं है, एक एक हाँ कटा नहीं है, ओहो एक एक ओहो ये पूरा 600 ओहो ये गुरमे पम्पलेट है नहीं तो? पापलेट है और क्या पम्पलेट है कितने के? 350। और क्या है? ये पारा है कितना? 400 हाँ 400 ये पूरा टेस्ट अच्छा। ओहो एक एकड़ा ओ काकड़ा क्रॉप ये वाला এই যে চিংড়ি অর্ডার দিয়েছি। মাছ দেখতে পাচ্ছি একদম জানতো মাছ কাটা হচ্ছে এরকমভাবে। এই যে দেখো এটা কাটাকাটি চলছে, বড় বড় পম্পলেট চাঁদি। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত রান্না হচ্ছে। এই যে এগুলো ভাত রান্না হচ্ছে, দেখো কাঠের, কিন্তু পুরো কাঠের জালে রান্না হচ্ছে। আমি ধনুষকুটিতে যাচ্ছি, তার যাওয়ার আগে মাছ দিয়ে দিয়েছি। দেখলে এইসব ধাবা থেকে আমি ভাত আর মাছ খেলাম। ভাত আর মাছ 120 টাকা দিল। দুটো ছোটো ছোটো মাছ দিয়েছে, তার সঙ্গে ভাত ডালটা এসব সাম্বার দিয়েছে। টোটাল 120 টাকা নিয়েছে। আর তার সঙ্গে মাছ অর্ডার দিলে যেরকম যা মাছ অর্ডার দেবে সেরকম অনুযায়ী টাকা। যাক আমি 2 রকম মাছ অর্ডার দিয়েছিলাম, একটা 100 টাকা, একটা 80 টাকা, সেটা দিয়েছে। মোটামুটি খেলাম, যে খুব ভালো সেরকম বলতে পারবো না, সব ঠিকঠাক আছে, অসুবিধে নেই, মোটামুটি খাওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু পম্পলেট মাছটা মোটামুটি 400-500 এরকম দাম বলছে।
এখানে কিন্তু এক সময় সব মানুষের বসবাস ছিল, কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে পুরো পুরো ভুতুড়ে এলাকা। দেখো তোমাদের দেখতে পাচ্ছ সেই পুরনো চাষ, অনেক বছর আগেকার। ধনুষকুটি এই জায়গাটায় একসময় বসতি ছিল, কিন্তু আজ তা নেই। তার কারণ 1964 সালের একটি সাইক্লোন। মানে একটি সাইক্লোন কি করতে পারে তা কল্পনা অতীত। এখানে পুরো শহরটাকেই ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এমনকি একটা ট্রেন আসছিল, সেই ট্রেনের যত যাত্রী সহ পুরো সমুদ্রের জলে বিলীন করে দিয়েছিল। বুঝতে পারছো, এখানকার ধ্বংসপ্রাপ্ত শহরটা রয়েছে এখন আপাতত, তোমাদের সেটাই দেখাচ্ছি। আর ভেতরে দেখো শহরটা ছিল, এই দেখো এই যে দেখো এই যে এই লোক বসতি ছিল, কিন্তু এখন পুরো খালি। আর এখানে তো 5টার পর এখানে কিন্তু বন্ধ হয়ে যায়, এখানে তোমাদের ঢুকতে দেবে না। এই যে এই পরিস্থিতি। দেখো এখানে ছবি দিয়ে আছে ঝড়ের আগে কেমন ছিল আর বর্তমান অবস্থা কেমন, সে দুটোই মানে দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিতে পারো। বিকেল 5টার পর কিন্তু এখানে নো এন্ট্রি, এখানে কারোকে থাকতে দেওয়া হয় না বিকেল 5টার পর। সামনের ওই শঙ্খটা দেখতে পাচ্ছ, ওইটা নাকি 20,000 টাকা দাম। এবার লাইট হাউসের ওপর ওঠা হলো না, এর পরের বারের জন্য রেখে দিলাম লাইট হাউস। লাইট হাউসের জন্য আবার আসবো আমি এখানে। সামনের ডান দিকে হলো ভারত মহাসাগর এবং বাঁ দিকে হলো বঙ্গোপসাগর, তার মাঝখান থেকে এই রাস্তা যাচ্ছে। ধনুষকুটিতে চলে এসেছি, এদিকে ভারত মহাসাগর ঢেউটা দেখো, মারাত্মক লেভেলের ঢেউ। গাড়ি থেকে নেমে গেছি, এখন হেঁটে যেতে হবে, প্রচুর ট্রাফিক আছে। আর দেখো সুন্দর সুন্দর, খুব সুন্দর। আর চলো সামনে যাই, তারপরে কথা বলি। তোমরা যখন আসবে গামছা নিয়ে আসবে, এখানে দেখো এরমভাবে এনজয় করবে, সমুদ্র স্নান করবে, সব রকম কিছু করতে পারবে এদিকে, কিন্তু ওইদিকে পারবে না। এখানে 2 সমুদ্রের মিলন ক্ষেত্র। আগে আমরা কন্যাকুমারীতে দেখেছিলাম 3 সমুদ্রের মিলন ক্ষেত্র, কিন্তু এখানে 2 সমুদ্রের মিলন ক্ষেত্র। এক হলো ভারত মহাসাগর, 2 হলো বঙ্গোপসাগর। এই জায়গাটা ধনুষকুটির শেষ পয়েন্ট। এখান থেকে শ্রীলঙ্কা সোজা গেলে শ্রীলঙ্কা 27 কিলোমিটার দূর রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এইটা ধনুষকুটির মেন পয়েন্ট। ভারতে এদিকে আমি শেষ পয়েন্টে রয়েছি, এরপরেই শ্রীলঙ্কা শুরু হবে 26 কিলোমিটার দূর, মানে এখান থেকে 26 কিলোমিটার দূরেই হচ্ছে শ্রীলঙ্কা। সামনে দূরে দেখো ডাঙা দেখা যাচ্ছে, ওইটাকেই রামসেতু বলছে সবাই। যাই হোক, এখান থেকে কিন্তু মাত্র 27 কিলোমিটার দূরেই হলো শ্রীলঙ্কা। ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, দূরে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিছু সাদা সাদা আছে, ওইটাই হলো হয়তো দ্বীপ, ওইটাই হলো শ্রীলঙ্কা। এখান থেকে 26 কিলোমিটার দূর হলো শ্রীলঙ্কা। আর এই দেখো দেখতে পাচ্ছ, এইটা হলো সেই রাম সেতু। আর তোমরা জানো তো এদিকে হলো ভারত মহাসাগর আছে, আর এইদিকে দেখো বঙ্গোপসাগর। দেখো এখানে লাল দেয়া কেন, ভারত মহাসাগর প্রচুর ঢেউ, এদিকে নামা পারোনি পুরোপুরি, তাও লোক নামছে। ও ঢেউ দেখো, ঢেউ দেখো, ভারত মহাসাগরের ঢেউ মারাত্মক লেভেলের ঢেউ আছে এখানে। এখানে কিন্তু নামা বারণ, তাও দেখতে পাচ্ছ ওরা নামা নেমেছে, এখানে পুরোপুরি নামা বারণ। খুব সুন্দর জায়গা দেখলাম আর তোমাদেরকে দেখালাম, কেমন লেগেছে বলো। আর কি করে আসবে, কিভাবে আসবে, নিশ্চয়ই সব দেখতে হবে। কি ঢেউ, কি তো লেগে ঢেউ হচ্ছে, বুঝছো? ও ও ও মারাত্মক লেভেলে ঢেউ, ভারত মহাসাগর কিন্তু মারাত্মক লেভেলে ঢেউ, অসাধারণ অসাধারণ ঢেউ। আর এদিকে দেখছো সানসেট হবে। আর এই যে দেখবো হিসু করছে, দেখো দেখো হিসু করার জায়গা পাইনি, এই যে দেখতে পাচ্ছি সামনে, এই যে হিসু করছে। ভাইরাল করে দাও, ভাইরাল।
এই পর্ব এখানেই শেষ করছি। এর পরের পর্বের জন্য অপেক্ষা করো। এর পরের পর্বে রামেশ্বরমের থাকবার জায়গা এবং রামেশ্বরম মন্দির সম্পর্কে ডিটেলস জানতে পারবে। তা চলো আজকের মতন বাই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। চলো বাই।